রোদসী কিছু না বলে নিজের রুমে চলে আসলো। আজকে সারাটা দিন রোদসীর ভাবতে ভাবতেই চলে গেল। তাই রোদসীর মনে হচ্ছে সময় কত দ্রুত চলে গেল খেয়ালই হলো না। রাতে মিসেস বিপাশা বেগমের রুমের সামনে দাঁড়িয়েছিল রোদসী। তার মধ্যে দুটানা কাজ করছে। তার কি পালানো উচিত নাকি থাকবে? যদি পালায়ও তাহলে যদি উচ্ছ্বাস তাকে পায় তাহলে ভয়ঙ্কর কিছু করে বসবে। কি শাস্তি দিবে সে ভেবেও পাচ্ছে না। এই ভেবে সে ঘুরে রুমে যাবার জন্য পা বাড়ায়, ঠিক তখনই বিপাশা বেগম দরজা খুললেন। রোদসী পেছনে ফিরে তাকায়। মিসেস বিপাশা বেগম এখানে রোদসীকে দেখে অবাক হয়। সে ভেবেছিল তার দেওয়া বুদ্ধি দিয়ে কাজ হবে না, তবে রাতের মধ্যে যে রোদসী হাজির হবে তা ছিল তার অবাকের চূড়ান্ত পর্যায়ে। সে রোদসীকে দেখে হাসল, তারপর বলল সে বাহিরে কেন, ঘরে এসে বসতে। রোদসী আশেপাশে তাকিয়ে ঘরে যেয়ে বসে। তারপর সে একটু চুপ থেকে মুখ খোলে। আপনি যা বলেছেন তা সারাদিন ভাবলাম। আসলে মাহাদির চিকিৎসার প্রয়োজন, তবে আমি আর এভাবে নিতে পারছি না। দিনে দিনে ওর পাগলামি বেড়েই চলেছে, আর চলবও তাই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? পালাবো। বিপাশা বেগম চমকে উঠল। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করল, কি বললে? পালাবো। তুমি কি আসলেই পালাবে? মানে তোমাকে দেখে আমি ভেবেছি তুমি থেকে যাবে। তাহলে বুঝে শুনে বলছো তো? হ্যাঁ, আমি সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি, কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাই আপনি বলেন, জায়গা ম্যানেজ করেছেন সেই ঠিকানাটা দিন, আর আমাকে কিছু টাকা দিন। আমি আজকে রাতেই বের হয়ে যাব। আপনি রাতে আমাকে সদর দরজা খুলে দিবেন। এতটুকুই সাহায্য আপাতত করেন আমায়। আজীবন কৃতজ্ঞ থাকব। মিসেস বিপাশা বেগম মনে মনে হাসলো। তাহলে পাখি ফাঁদে পা দিয়েছে, এবার শুধু রশি ধরে টান দেবার পালা। এবার যা করবে বা হবে সব মিসেস বিপাশা বেগমের হাতে। এই বলে সে রহস্য হাসলো। আচ্ছা, তা না হয় করব, যদি উচ্ছ্বাস বুঝে যায়। না, ও বুঝবে না। যা করার আজকেই করতে হবে। আপনি সব রেডি রাখুন, আমি রুমে যাই। মাহাদি রুমে এসে আমাকে না পেলে আবারও তামাশা করবে। এই বলে রোদসী রুমের দিকে যেতে উদ্যত হয়। রুমে এসে দেখে রুমে কেউ নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। রোদসী একটু স্বস্তি পেল। এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। প্রথমে এক গ্লাস পানি নিয়ে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে বেডের পাশে রাখলো। নতুন একটা শিফন জর্জেটে লাল শাড়ি পরল। যখন আয়নার সামনে দাঁড়িয়ে রোদসী চুলে চিরুনি চালাচ্ছিল তখন ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ হয়। তবুও রোদসী ফিরে তাকায় না। ওয়াশরুম থেকে বের হয়ে উচ্ছ্বাসের নজর যায় আয়নার সামনে দাঁড়ানো রমণীর ওপর। সে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সে ওভাবেই এগিয়ে এসে রোদসীকে পেছন থেকে জড়িয়ে ধরল। ঠান্ডা হাতে ছোঁয়া পেয়ে রোদসী একটু কেঁপে ওঠে। উচ্ছ্বাস তা দেখে হেসে আরো গভীর হয়ে রোদসীর ঘাড়ে মুখ ডোবায়। নীরবতা শেষে উচ্ছ্বাস ঘুর লাগা কণ্ঠে বলে, জানো আজকে তোমাকে কত সুন্দর লাগছে। মনে হচ্ছে চোখ ফেরাতে পারছে না, চোখ সরলেই তুমি উধাও হয়ে যাবে। রোদসীর ভেতরে কথা শুনে নড়বড়ে হতে লাগলো। আয়নায় নিজের চোখের দিকে তাকায় রোদসী। তারপর নিজের কাছে প্রশ্ন করে, আসলেই পালানোটা কি উচিত হবে? উচ্ছ্বাস এবার ঘাড় থেকে মুখ উঠিয়ে আয়নায় তাকালো রোদসীর দিকে। তবে রোদসীর এমন আনমনা ভাব উচ্ছ্বাসের ভালো লাগলো না। তাই রোদসীকে ধরে নিজের দিকে ফিরিয়ে দিয়ে রোদসীর মুখ ভালো করে পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো কারণে ডিস্টার্বড? রোদসী কোনো জবাব না দিয়ে উচ্ছ্বাসকে অবাক করে দিয়ে উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে। এত অবাক উচ্ছ্বাস আগে কখনো হয়নি। রোদসী সাধারণত এমন কাছে কখনোই আসে না। হাতে গোনা দুই কি একবার এসেছে। তাহলে রোদসীর কি মন খারাপ? এদিকে রোদসীর মনে চলছে দ্বিধাদ্বন্দ্বের পাহাড়। সে ঠিক কি সিদ্ধান্ত নিবে সে এখনো ঠিক করতে পারেনি। মস্তিষ্ক বলে চলে যা, মন বলে থেকে যা। ও তোকে অনেক ভালোবাসে। রোদসী কি করবে বুঝতে না পেরে কান্না করে দেয়। ওর হঠাৎ এমন কান্না করায় উচ্ছ্বাস হকচকিয়ে উঠে। রোদসীর মুখ ধরে নিজের সামনে নিয়ে জিজ্ঞেস করে, কি হচ্ছে তোমার? কেউ কিছু বলেছে? আমি কি কোনো ভুল করেছি? কি হয়েছে আমায় বলো। রোদসী কোনো জবাব না দিয়ে আবারও উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে, যেন উচ্ছ্বাসের শরীরের মধ্যে এই নরম শরীরটা মিশে যেতে চাচ্ছে। এতে উচ্ছ্বাসের ভালো লাগলেও আবার চিন্তিত হয়। উচ্ছ্বাস ওভাবে জড়িয়ে ধরে চুপ থেকে রোদসীর মাথায় হাত বোলাতে থাকে। কিছুক্ষণ পর কান্না কমে আসলে উচ্ছ্বাস রোদসীকে ডাক দেয়। রোদসী।
সাধারণত উচ্ছ্বাস রোদসীকে এমন করে ডাকে না, তবে হঠাৎ এমন ডাকায় আবারও রোদসীর ভয় হয়। উচ্ছ্বাস সব বুঝে যায়নি তো, তবুও নিজেকে সামলে বলে। উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার একটা ছোট্ট রোদসী চাই। রোদসী ভড়কায় উচ্ছ্বাসের হঠাৎ এমন আবদারে। রোদসী কিছু বলার আগেই উচ্ছ্বাস রোদসীকে কোলে তুলে নেয়। আজকে আবিদ উচ্ছ্বাসদের বাসায় এসেছে কিছু কাজে। রাত হয়ে যাওয়ায় তাকে আর ফিরতে দেওয়া হয়নি। রাতে বারান্দায় আবিদ বৃষ্টিকে পেছন দিক থেকে জড়িয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ বৃষ্টি আবিদকে ডেকে ওঠে। আবিদ, বলো। আমার কেন জানি মনে হচ্ছে কি যেন একটা খারাপ ঘটবে। সেটা কেন মনে হচ্ছে? জানি না, তবে মন কেমন জানি করছে। তেমন কিছু না, তুমি এখনো আমরা প্রেম করছি তাই ফিল পাচ্ছ, তাই ভয় পাচ্ছ। এটা বলে আবিদ হেসে উঠল। তবে বৃষ্টি মনে স্বস্তি পেল না। তার মন বলছে কিছু একটা খারাপ হবে। কি সেই খারাপ? কি বিপদ আসতে চলেছে? মাঝরাতে রোদসী উঠে রেডি হয়। বেডের পাশে চোখ যেতেই দেখে গ্লাসটা এখনো ওভাবেই রয়েছে। রোদসী ওই পানি দিতে ভুলে গেছে। সে ব্যাগ নামালো। অবশ্য ব্যাগ আগেই প্যাক করা ছিল। সে রুম থেকে বের হবার আগে পুরো রুমটাই একবার চোখ বোলালো। ফিরে এসে উচ্ছ্বাসের কপালে একটা চুমু খেয়ে আবারও চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়। রুম থেকে বের হয়ে দেখে সব লাইট অফ করা। তা দেখে রোদসী স্বস্তি পায়। সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামে। ড্রয়িং রুমে মিসেস বিপাশা বেগম ঝিমিরে বসে আছে। তাকে দেখে রোদসী তার সামনে যেয়ে দাঁড়ায়। বিপাশা বেগম রোদসীর অপেক্ষায় করছিল, তাই ওকে দেখে চোখ তুলে তাকায়। তারপর দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখে বলে, এত দেরি করলে কেন? কখন থেকে বসে আছি, শোনো। এই বলেই তার নজরে যায় রোদসীর চুলের দিকে, যার থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে। বুঝেছি দেরির কারণ কি, সে যাই হোক শোনো, এই কাগজে ঠিকানা লেখা আছে। এটা আমার দূর সম্পর্কের ভাইয়ের বাড়ি। আমি বলে দিয়েছি তুমি যাবে, আর এখানে কিছু টাকা আছে, কাজে লাগবে তোমার, রেখে দাও। এই বলে সে কাগজ আর খাম বাড়িয়ে দিল। তারপর আশেপাশে সতর্ক দৃষ্টিতে দেখে বলল, উচ্ছ্বাস টের পায়নি তো? আর একটা কথা, সিমটা ভেঙে ফেলো, নতুন সিম নিও। এখানে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো এখান থেকে, ভোরের আলো ফুটবে আর একটু পর। রোদসী একটু লজ্জা বোধ করলো, তবুও নিজেকে সামলে বলে বের হয়। তারপর দরজার কাছে যেয়ে বলে, আপনার দরজা লাগাতে হবে না। আমাকে বাড়িতে না পেয়ে আবার দরজা লাগানো দেখলে সবাই সন্দেহ করবে যে বাসার কেউ আমাকে পালাতে সাহায্য করেছে। আমি এসব ঝামেলা চাই না। বিপাশা বেগম কাষ্ঠ হাসল। তারপর বলল, ঠিক বলেছ, আমার এই ব্যাপারটা একদম মাথা থেকেই চলে গেছিল। ভাগ্যিস তুমি মনে করিয়ে দিলে, না হলে কি একটা ভয়ঙ্কর কাণ্ড হতো। যাক, ভালোই ভালোই যাও তো। রোদসী কিছু না বলে বের হয়ে যায়। আর বিপাশা বেগম দরজায় দাঁড়িয়ে শয়তানি হাসি দেয় আর মনে মনে বলে, এইবার শুধু যেভাবে প্ল্যান করেছি সেভাবেই চাল দেব, খালি রানীকে পুরোপুরি হাতে পেয়ে নি। আহা, এই ভাগ্য নিজে হেঁটে আমাকে ধরা দিল, বিশ্বাসই হচ্ছে না। এসব বলেই হেসে আশেপাশে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিজের রুমের দিকে রওনা হলো। রোদসী রাস্তায় এসে নামতেই ফজরের আজান শুরু হয়। এখান থেকে স্টেশন পর্যন্ত যেতে হবে রোদসীর, তাই সে যত দ্রুত সম্ভব শাড়ি ধরে লাগেজ নিয়ে এগোচ্ছে। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, যদি ধরা পড়ে যায়। হঠাৎ বিছানার পাশে হাত পড়তেই উচ্ছ্বাস হাত বোলায়। হাত রেখে দেখে পাশে কেউ নেই। মস্তিষ্ক সচল হতে কয়েক সেকেন্ড সময় লাগে। আসল ঘটনা বুঝতে পেরেই উচ্ছ্বাস উঠে বসে, আশেপাশে তাকায়। রুমে দরজা হাট করে খোলা, আর বারান্দায় তাকিয়ে দেখে সবে ভোরের আলো ফুটেছে। উচ্ছ্বাস হাত দিয়ে মাথা চেপে ধরে, কিছুক্ষণ থম মেরে বসে থাকে। তারপর দ্রুত উঠে শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বের হয়ে দেখে সব রুম এখনো অন্ধকার। সে দ্রুত নিচে নেমে দেখে বাড়ির সদর দরজাও খোলা। ঘটনা কি ঘটেছে তা বুঝতে সময় লাগলো না উচ্ছ্বাসের। মনে হলো মাথায় ধপ করে আগুন ধরে গেল। সে রুমে যেয়ে সর্বপ্রথম রোদসীর নাম্বারে কল দেয়। নাম্বার অফ বলে। এতে আরো রাগ বাড়তে থাকে। তবুও রাগটা নিয়ন্ত্রণ করে রেদওয়ানকে কল দেয়। ভোরবেলায় উচ্ছ্বাসের কল পেয়ে হড়পুড়িয়ে উঠে বসে রেদওয়ান। উচ্ছ্বাস শুধু বলে যদি রোদসী তাদের বাসায় যায় তাহলে যেন উচ্ছ্বাসকে ইনফর্ম করে। রেদওয়ানের এই ব্যাপার কিছুই মাথায় ঢোকে না। তবুও সে আচ্ছা বলে কল রেখে ভাবনায় পড়ে যায়, রোদসী গেল কোথায়, তাও এত সকালে। উচ্ছ্বাস বাসার সবাইকে ডাকাডাকি করলে সবাই জানায় কেউ এ ব্যাপারে কিছু জানে না। মিসেস বিপাশা এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে। সে ভাবেনি এত তাড়াতাড়ি উচ্ছ্বাসের ঘুম ভাঙবে। ছেলেটাও হয়েছে বাপের মতো। বাপ সারা দিন উর্মিলা উর্মিলা করত, এখন ছেলেটা রোদসী রোদসী করে।
বিপাশা বেগমের চিন্তা হচ্ছে যদি রোদসী বেশি দূর যেতে না পারে আর উচ্ছ্বাস ওকে ধরে ফেলে। মেজাজ খারাপ হচ্ছে বিপাশা বেগমের, তবুও সে কিছুই জানে না। ভাব নিয়ে একপাশে দাঁড়িয়ে রইল। আবির সামনে এসে বলল, স্যার, না মানে ভাইয়া, আমাদের উচিত ভাবিকে খোঁজ করার। এখনই খোঁজ করলে হয়তো পেতে পারি। এমনও হতে পারে ভাবি বেশি দূর এখনো যেতে পারেনি। উচ্ছ্বাস আবিদের মুখের দিকে তাকায়। উচ্ছ্বাস চোখ লাল হয়ে আছে তা দেখে আবিদ চুপ হয়ে যায়। এদিকে মিসেস বিপাশা বেগম বিরক্ত হয়। আবিদকে কে বলছে উচ্ছ্বাসকে এসব বলার যত্তসব? এসব ভেবে নাক মুখ কুচকায়। রোদসী মাত্র স্টেশনে এসে নামলো। রাস্তায় অনেক জ্যাম ছিল, যার জন্য এত দেরি হলো। স্টেশনে যেয়ে জানতে পারলো পরবর্তী বাস আবার 12টায়। এটা শুনে রোদসী মনে মনে ভয় পেল, যদি উচ্ছ্বাস এসে যায়। এত রিস্ক নিয়ে এত দূরে সে এখন যদি ধরা পড়ে তাহলে কি হবে, তা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে এলো। এতক্ষণ নিশ্চয়ই রোদসী পালিয়েছে, সবে জেনে গেছে। রোদসী শান্ত করার জন্য চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস টানল। তারপর আশেপাশে তাকিয়ে একটা দোকানে গেল। সেখান থেকে একটা ঠান্ডা পানির বোতল আর কিছু খাবার নিল, সাথে একটা সিম কিনল। সিম অ্যাক্টিভেট করে মিসেস বিপাশা বেগমকে মেসেজ করে দিল। তারপর স্টেশনের বেঞ্চিতে যেয়ে বসলো। আশেপাশে তাকালো রোদসী। এভাবে একা কখনো কোথাও যাওয়া হয়নি, তাই ভয় ভয় করছে। সাথে উচ্ছ্বাসের ভয় তো আছেই। রোদসী একটু ভাবলো রুহিকে কল দিবে, পরে আবার ভাবলো যদি উচ্ছ্বাস জেনে যায়। এটা ভেবে আবারও চুপ করে বসে গাড়ির অপেক্ষা করতে থাকলো। রুহির নাম্বারে একটা আননোন নাম্বার থেকে 2টো কল এসেছে। এত চিন্তার মাঝে আননোন নাম্বার রিসিভ করার আগ্রহ পেল না। তৃতীয়বার কল আসতেই কি মনে করে কলটা সে রিসিভ করলো। কে বলছেন? আরে কে? কথা বলছেন না কেন? ভাই, আপনার আজাইরা সময় থাকতে পারে, তবে আমার নেই। এক চিন্তাই বাঁচি না, এখন কল দিয়ে চুপ করে বসে আছে। কল রাখেন তো, আর কল দেবেন না। এই বলে কল কাটতে নিবে, তখনই ওপাশ থেকে একটা মেয়ের রিনরিনে কথার আওয়াজ ভেসে আসলো। রুহি। আপু? রুহি ভীষণ অবাক হয়, তারপরও বলে, আপু কই তুই? তোকে বাসায় সবাই খুঁজছে। তোকে না পেয়ে উচ্ছ্বাস ভাইয়ের অবস্থা পাগল প্রায়। কই তুই? থাম বলছি, আমি পালাচ্ছি। আমি এখন সাইদাবাদে, 12টার দিকে বাস। রুহি ঘড়ির দিকে তাকালো, এখনো 1 ঘন্টা বাকি। তারপর জিজ্ঞেস করলো, তোর সাথে কে আর কই যাবি? আমি একাই, সাথে কেউ নেই। চট্টগ্রাম যাচ্ছি। মানে ওখানে কেন? আর কার কাছে যাচ্ছিস? আর পালাচ্ছিসই বা কেন? জানি না কোথায় যাচ্ছি, তবে পালাচ্ছি। রুহি, মাহাদি মানসিকভাবে অসুস্থ। দিন দিন তার সন্দেহ বেড়েই চলেছে। আমি আর নিতে পারছি না, তাই পালাচ্ছি। যাই হোক, রাখ। কবে দেখা হয় জানি না। সাবধানে থাকবি, সবার খেয়াল রাখবি। আর ভাইয়ার? রোদসী চুপ হয়ে গেল। রুহি হাসলো। অপর পাশ থেকে রোদসী কল কেটে দিল। রুহি এবার পাশে থাকায় তার আশেপাশে সবাই বসেছিল। সবার মুখে অবাক হবার ছাপ স্পষ্ট। উচ্ছ্বাস একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে কাউকে কল দিল। রোদসী মুখ তুলে তাকায়। উচ্ছ্বাসের বয়সী একটা ছেলে, মুখ হাসি হাসি করে রোদসীর দিকে তাকিয়ে আছে। রোদসী হঠাৎ লোকটাকে এভাবে কথা বলতে দেখে চমকে উঠল। তারপর নিজেকে ধাতস্থ করে সরে জানালার পাশের সিটে যেয়ে বসল। শব্দ বসে রোদসীর দিকে তাকিয়ে আবারও হাসে। তারপর বলে, কোথায় যাবেন? জানি না। জানেন না? গুড। তবল এটা তো চট্টগ্রামের বাস। শব্দ আর কথা না বলে সামনে তাকায়। তারপর পকেট থেকে ফোন বের করে কিছু একটা টাইপ করে কাউকে পাঠালো মনে হলো। ফোন রেখে আবারও রোদসীর দিকে তাকিয়ে বলল, একা যাচ্ছেন? একা একটা মেয়ে এত দূর যাচ্ছেন, আবার কোথায় যাচ্ছেন তাও জানেন না? ইন্টারেস্টিং। এবার রোদসী বিরক্ত মুখ করে শব্দের দিকে চাইল। তারপর বলল, তাতে আপনার কি? আপনার এত সমস্যা কি? সমস্যা নেই, তবে আপনাকে দেখে আমার ছোট বোনের কথা মনে পড়ল। এটা বলেই শব্দ চুপ হয়ে গেল। রোদসী শব্দের মুখের দিকে তাকিয়ে দেখল। কেন জানি মনে হলো ওই মুখে একটা বেদনার ছাপ। রোদসীর মাথায় আর একটা চিন্তা জেঁকে বসলো। যেখানে যাচ্ছে সেখানে যেতে পারবে তো? যদি ওনারা খারাপ লোক হয়, যদি খারাপ কিছু হয় রোদসীর, তাহলে নিজেকে মাপ করতে পারবে তো? এসব ভাবতে ভাবতে চোখ বুজল রোদসী। তারপর রোদসী যখন চোখ খুলল তখন নতুন জায়গায় নিজেকে আবিষ্কার করলো। মুখটা ধক করে উঠল। বাসার সবার কথা মনে পড়ল। সর্বশেষ উচ্ছ্বাসের কথা মনে পড়ল। তাহলে সে কোথায়?
কে এনেছে তাকে এখানে? এই বাসে পাশের সিটে বসা ওই লোকটা কি যেন নাম বলল? শব্দ, না শব্দ, কি জানি নাম। হ্যাঁ হ্যাঁ শব্দ। ওই ছেলেটা তাকে এখানে এনেছে। তাই বুঝি ওভাবে অপরিচিত মেয়ের সাথে সেধে কথা বলছিল। কি চাই ওর? কেন আনলো তাকে? আচ্ছা, তাকে কি বিক্রি করে দিবে নাকি পাচার করে দিবে? রোদসী আর ভাবতে পারল না। সে সশব্দে কান্না করে দিল। রোদসীর মনে হচ্ছিল সে বিপদের অথৈ জলে পড়েছে। মাথায় আসছে না এখানে আসলো কি করে। আর ও তো এভাবে গাড়িতে ঘুমায় না, তাহলে হঠাৎ এমন হলো কেন? এসব ভাবতে ভাবতে ঘরের দরজা খুলে কেউ একজন ভেতরে আসে। রোদসী তাকাবে না করেও তাকায়। একজন মহিলা এগিয়ে এসে দাঁড়িয়ে আছে, হাতের ট্রেতে কিছু খাবার। হঠাৎ খাবার দেখে মনে হলো সে সারাদিন কিছু খায়নি। পেট মুচড়ে উঠল। চোখ ঘুরিয়ে ঘড়ি খুঁজে সময় দেখলো সন্ধে 7টা বাজে। এত সময় রোদসী তাহলে অচেতন ছিল? রোদসী চোখ ঘুরিয়ে আবারও মহিলার দিকে তাকায়। বয়স্ক মহিলা নন, তবে বয়সের চিহ্ন চেহারায় বিরাজমান। রোদসী একটু জড়সড় হয়ে বসল। তারপর মহিলার দিকে তাকিয়ে নিয়ে জিজ্ঞেস করে, কে আপনি? এটা কার বাসা? আপনারা আমার সাথে খারাপ কিছু করবেন না তো? রোদসীর মুখ ভীত দেখালো। তা দেখে মহিলাটা স্নিগ্ধ হাসলো। তারপর জানালো, এটা ডাক্তার সাহেবের বাসা। রোদসী চমকে বলল, ডাক্তার সাহেব? হ্যাঁ, যে তোমাকে এনেছে। অবশ্য তোমার তখন জ্ঞান ছিল না, বিকেলের দিকে এনেছে। সে কি গা পা কাঁপিয়ে জ্বর। আমি তো তার সাথে তোমাকে দেখে অবাক। তবে যখন বললো তুমি তার ছোট বোন লাগো, আর চিন্তা লাগলো না। তবে ডাক্তার সাহেব অনেক চিন্তিত, ওষুধ আনতে বাইরে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না, কার কথা বলছেন আপনি? ও মা, মেয়ে কি বলে? যার সাথে আসলে যে তোমার ভাই, তাকেই চলো না। আশ্চর্য। রোদসী এবার চুপ করে মহিলার দিকে তাকিয়ে থাকে। মহিলাটি জানায় তার নাম মিলি। তারপর সে বলে তাকে যেন মিলি খালা বলেই ডাকে এবং তিনি যে খাবারগুলো এনেছেন তা খেয়ে নিতে বলে। ডাক্তার সাহেব এসে চেক আপ করবে। রোদসী দনমনো করে খাবারটা নিল। মিলি খালা চলে যেতেই রোদসী উঠে দাঁড়িয়ে রুমটা দেখল। ভালোই বড়, আর রুম দেখে মনে হচ্ছে কোনো মেয়ের ঘর। তাহলে মিলি খালা শুধু ডাক্তার সাহেবের কথা বলল কেন? এসব ভাবতে ভাবতে মাথায় টনটন ব্যথার অনুভব হলো। রোদসী ফ্রেশ হয়ে এসে খাবার খেলো। তারপর ব্যাগ থেকে একটা শাড়ি বের করে পাল্টে বারান্দায় যেয়ে দাঁড়ালো। বাড়ির চারপাশে প্রাচীর করা, বোঝাই যাচ্ছে বাংলো টাইপ বাড়ি। আচ্ছা, বাড়িতে কেউ থাকে না নাকি? কিছু সময় পর রোদসী রুমের দরজায় নক করলো কেউ। রোদসী অলস ভাব নিয়ে দরজার কাছে গেল। অলস্য ভাব নিয়ে দরজা খুলতে শব্দকে দেখে রোদসী একটু পিছিয়ে ছিটকে এলো। এদের শব্দ বিব্রত বোধ হয়, তবে হাসার চেষ্টা করে বলে, হাই সিস্টার। রোদসীও হাসার চেষ্টা করে বলে, আপনি এখানে? আপনি আমাকে এখানে এনেছেন? কই, মিলি খালা তো আপনার কথা বললো না। বলল ডাক্তার সাহেব। আমি ভাবলাম কোনো বয়স্ক লোক হবে। রোদসীর কথার ধরন দেখে শব্দ হেসে উঠল। তারপর কোনো মতে হাসি চাপিয়ে বলে, কেন, বয়স্ক মানুষ হলে ভালো হতো। আর আমি বুঝি তোমাকে বিক্রি করে দেব? শোনো মেয়ে, আগেই বলেছি তুমি আমার বোনের বয়সী। আর তোমাকে দেখে আমার বোনের কথা মনে পড়েছে। গাড়িতে অসুস্থ হয়ে গিয়েছিলে, সেন্স ছিল না, উপায় না পেয়ে বাসায় নিয়ে এসেছি। তার বেশি কিছু নয়, আমার কোনো খারাপ মতলব নেই। রোদসী একটু বিব্রত বোধ করলো। চোখ নামিয়ে নিয়ে আবারও রুমে চোখ ঘুরিয়ে বলে, এটা তো মনে হয় কোনো মেয়ের রুম, মানে হয়তো আপনার বোনের রুম। এটায় আমাকে থাকতে দিলে ও থাকবে কোথায়? শব্দের মুখে কালো ছায়া নেমে এলো মনে হলো। সে পাশ কাটিয়ে রোদসীর রুমে ঢুকে ওষুধগুলো রাখতে রাখতে বলল, সে নেই, তাই তোমাকে তার রুম দিলাম। ও বোন ছিল, আর তুমিও বোন। রোদসী হাসার চেষ্টা করলো। রোদসী শব্দের কথার কোনো কিছুই বোঝেনি। ছিল বলতে কি বোঝালো? শব্দ আবারও বলতে শুরু করলো, ওষুধগুলো খেয়ে নিও। রাতের তো খাবার খেয়েছই, এখন ওষুধগুলো খেয়ে নাও। আর রাতে আবারও জ্বর বাড়তে পারে। যদি কোনো সমস্যা হয় তাহলে ওই যে পাশে ল্যান্ডলাইন ফোন আছে, কল দিও। তোমার নাম কি জানি না তো, আর সাথে বোধহয় ফোনও নেই, তাই না? রোদসী নিজেকে সামলে বলে, আচ্ছা, খেয়ে নেব। একটু চুপ থেকে রোদসী তার নাম বলে, আমার নাম রশ্মি তাবাসসুম, আর ফোন আমার সাথেই আছে, তবে সিম নেই। শব্দ বুঝে গেছে এমন ভাব করে মাথা নাড়ালো। তারপর জানালো, আমি কালকে নতুন সিম তুলে এনে দেব। এখন ওষুধগুলো খেয়ে চটপট ঘুম দাও।
এ বলে চলে যেতে নিলে রোদস্বী শব্দকে ডাক দিয়ে তার পরিচয় জিজ্ঞেস করে। শব্দ হাসে, তারপর সে জানায়, আমি মুনিব শব্দ। পেশায় ডাক্তার বলতে কার্ডিওলজিস্ট বলতে পারো। ভয় পেতে হবে না, আমি যথেষ্ট ভদ্রলোক। তবে তোমার পরিচয় জানা হলো না। তুমি অসুস্থ, তাই প্রেশার দিব না। সুস্থ হও, তারপর না হয় একদিনের জানা যাবে। এটা বলে শব্দ রোদস্বী রুম ত্যাগ করে। শব্দ যেতেই রোদস্বী বেডে যেয়ে বসে, কপালে উল্টো হাত ছোঁয়ায়। হ্যাঁ, জ্বর আছে, তবে সে খেয়ালই করেনি। এইসব ভেবে উঠে সে ওষুধগুলো খেয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তার মাথায় এখন অন্য কিছু ঢুকছে না। বারবার শব্দের বোনের কথা জিজ্ঞেস করায় যে মলিন মুখটা দেখলো, বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। কি ঘটেছে শব্দের বোনের সাথে, যার কারণে লোকটা তাকে বোনের জায়গা দিতে চাচ্ছে? তার থেকেও বড় কথা, একটা অপরিচিত মেয়েকে বাসায় এনে উঠালো। যদি রোদস্বী খারাপ হতো বা তার খারাপ উদ্দেশ্য হতো? পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই। এসব ভেবেই হতাশ নিঃশ্বাস ত্যাগ করে চোখ বুঝল, তলিয়ে গেল ঘুমের অতলে। ভাইয়া, আপুকে পেয়েছেন? না, লোক যাওয়ার আগে বাস ছেড়ে দিয়েছে। রোদস্বী নামের কোনো টিকিট কাটা হয়নি। আর ওখানে অনেকগুলো বাস, কোনটা রেখে কোনটা খুঁজবো? আমি চট্টগ্রামে লোক লাগিয়েছি। যদি ওরা রোদস্বীকে কোথাও দেখতে পায় তাহলে আমাকে জানাবে। রুহিকে অত্যন্ত চিন্তিত দেখালো, আর উচ্ছ্বাসের অবস্থা পাগল প্রায়। বাসার বাকিরা এখনো স্তব্ধ। রোদস্বী প্রচন্ড শান্ত স্বভাবের মেয়ে, আর রুহি তার বিপরীত স্বভাবের। রোদস্বী যে এমন একটা বোকামি করবে কেউ কল্পনাও করেনি। তারপর বলো, কোথায় যাচ্ছিলে? রোদস্বী একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। তার রোদস্বীর মুখ দেখে আজ করতে পারল শব্দ। তাই শব্দ এই পরিস্থিতি এড়ানোর জন্য বলল, থাক, বলতে হবে না। কোনো এক সময় বলো। আমার আজকে আসতে দেরি হবে, দুটো অপারেশন আছে। রোদস্বী শুধু মাথা নাড়িয়ে আচ্ছা বলল। তা দেখে শব্দ হেসে বলে, তুমি অনেক চুপচাপ, তবে আমার বোন অনেক চঞ্চল ছিল। সে যাই হোক, শোনো, কিছু লাগলে মিলি খালাকে ডেকে নিও, সেই তোমার যত্ন নেবে। আর সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। রোদস্বী শব্দের পেছনে পেছনে হেঁটে দরজা পর্যন্ত যেয়ে শব্দকে বিদায় জানালো। তা দেখে শব্দ হাসলো। যাক, মেয়েটাকে যতটা শান্ত ভেবেছিল ততটা না, কেয়ারিং আছে বটে। রোদস্বী দরজা লাগিয়ে সে নিজের রুমে বসলো। পুরো রুমে বার দুয়ে চোখ বুলিয়ে বারান্দায় যেয়ে বসে। বাড়ির আশেপাশে গাছ লাগানো, তাই বাড়িটা মোটামুটি ভালোই শান্ত দেখায়। রোদস্বী একটা গভীর নিঃশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে থাকে। পরিবেশটা অনুভব করে, আর মনে জড়ো হয় নানা ভাবনা। রোদস্বীর এখন নিজেকে কেমন মুক্ত মনে হচ্ছে। উচ্ছ্বাস সারাদিন রোদস্বীকে সন্দেহ করত, এদিকে যাবে না, ওটা করবে না, ইত্যাদি ইত্যাদি। নিজের কোনো মত প্রকাশ করতে পারত না। রোদস্বীর ওই রকমের বন্দি জীবন কখনোই চায়নি। সে অমন দায়বদ্ধতার সম্পর্ক থাকতে চায় না। সে একটা সুস্থ সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে চায়, যেখানে থাকবে সুখ, খুশি আর আনন্দ। ওখানে থাকবে রোদস্বী আর উচ্ছ্বাস। আচ্ছা, উচ্ছ্বাস কি সব সময় এমন পাগলামি করবে, সন্দেহ করবে? সে তো এমন কোনো কাজ করেনি, তাহলে উচ্ছ্বাস রোদস্বীকে এত সন্দেহ কেন করে? রোদস্বী আমাদের মিথ্যে বলেছে। মানে? রোদস্বী চট্টগ্রাম যায়নি, আর নাও সায়দাবাদ থেকে কল করেছিল। তাহলে ও ঢাকায় আছে? হয়তো। পাবো কি করে? জানি না। আমি বলছি না, এত ভালোবাসার পরও মানুষ পালায় কেন? আর আমার কেন যেন মনে হচ্ছে ওকে কেউ এই বুদ্ধি দিয়েছে, কারণ ওর মাথায় এসব চিন্তা আসবে না। আর ও পালানোর মতো মেয়ে না। ও কখনো একা কোথাও যায়নি। সে মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, তা আমাদের সবার কাছে অবিশ্বাস্য। কথা হচ্ছিল উচ্ছ্বাস আর রেদওয়ানের সাথে। তবে বাসার সবাই এখানে উপস্থিত। এখানে সবার মুখে চিন্তার ছাপ থাকলেও একজনের মুখে আতঙ্কের ছাপ। মিসেস বিপাশা বেগম ঘামতে শুরু করেন। এমনিতেই তার প্ল্যান মাফিক কাজ হয়নি, তার উপরে রোদস্বীকে পাওয়া যাচ্ছে না। তাহলে রোদস্বী গেল কোথায়? রাতের দিকে শব্দ যখন বাসায় ফিরল, তখন দেখলো রোদস্বী তার জন্য এখনো খাবার নিয়ে বসে আছে। হয়তো খায়নি। ব্যাপারটা অনেক বছর পরে ঘটল। তার বোনও তার জন্য এমন অপেক্ষা করত। এখন আর কেউ করে না, তাই রাতে মন চাইলে খায়, না হলে সোজা ঘুমিয়ে পড়ে। শব্দ ডাইনিং টেবিলের দিকে একটু এগিয়ে গেল, তারপর রোদস্বীকে ডাক দিল। তাবাসসুম, এখনো বসে আছো কেন? রোদস্বী মুখ তুলে তাকালো। সে এখানে এতক্ষণ ঝিম মেরে বসে শব্দের জন্য অপেক্ষা করছিল। রোদস্বী মুখ খোলার আগে শব্দ আশপাশ পর্যবেক্ষণ করে বলে, কি ব্যাপার? তুমি রাতের খাবার এখনো খাওনি? তোমার না রাতে মেডিসিন আছে?
হ্যাঁ, একা খেতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনার জন্য অপেক্ষা করি, একসাথেই খাবো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। এ কথা শুনে শব্দ মনে মনে খুশি হলেও মুখে বলল, তুমি অসুস্থ তাবাসসুম, সুস্থ হলে তখন হলে না হয় অপেক্ষা করতে সমস্যা ছিল না। এখন যে খাবার মেডিসিনের অনিয়ম করছো, এগুলো কিন্তু ঠিক না। আচ্ছা, সে পরে দেখা যাবে, আপনি আগে যান তো, ফ্রেশ হয়ে আসুন। শব্দ আর কিছু না বলে হেসে রুমের দিকে চলে গেল। যাক, এখন না হয় বাসায় কেউ একজন অপেক্ষা করে বসে থাকবে, আর সেই তারায় বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে। এসব ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের দিকে চলে গেল। দেখতে দেখতে প্রায় 12 দিন কেটে গেল। এখন রোদসী মোটামুটি আগের থেকে সুস্থ। জ্বরের সাথে শরীর কিছুটা দুর্বল ছিল, তাই সময় করে শব্দ রোদসীকে স্যালাইন দিয়েছিল। রোদসী হাতের দিকে তাকালো। ক্যানুলা যে হাতে লাগানো ছিল সে হাত ফুলে আছে। কালকে রাতে ক্যানুলা খুলেছে শব্দ। এতদিনে শব্দের সাথে রোদসীর সম্পর্কটা আর 5টা ভাই বোনের মতো গড়ে উঠেছে। রোদসী বাহিরে আকাশের দিকে তাকালো, তারপর বড় একটা নিঃশ্বাস টানলো। এই ঘ্রাণটা তাকে টানে। গতরাতে বৃষ্টি হওয়ার দরুন আজকে ভোর এত সুন্দর। আশেপাশে কেমন একটা ঘ্রাণ, সাথে কোথাও যেন শিউলি ফুল ফুটেছে মনে হলো রোদসীর। সেই ঘ্রাণ ভেসে আসছে। আজকে সকাল সকালই রোদসীর ঘুম ভাঙে। আর আজকে যেহেতু সপ্তাহের শেষের দিন, শব্দ বাসায়, তাই নিজের হাতে কিছু রান্না করতে চায় রোদসী। রোদসী শখবশত বাবার বাড়ি রান্না করত, তবে বিয়ের পর উচ্ছ্বাস রুম থেকে বের হওয়া পছন্দ করত না বিধায় ওই বাসায় কিছু রান্না করা হয়নি। শব্দ পছন্দ করে না, তার উপরে রোদসী ছিল অসুস্থ, তাই রোদসীও সাহস করে কিচেনে যাওয়ার নাম নেয়নি। তবে সবার আগে যেহেতু আজকে তার ঘুম ভেঙেছে, তাই সুযোগ হাতছাড়া না করে সে চলে যায় কিচেনে। আকাশটা এখনো মেঘলা, যে কোনো সময় মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা, তাই যেই ভাবার সেই কাজ। খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা আর গরুর মাংস কষা রান্না করে রুমে যেয়ে গোসল করে একটা সুন্দর দেখে শাড়ি পরে শব্দকে ডাক দেয়। শব্দ জানায় আসতে একটু লেট হবে, তার একজন বন্ধু আসবে, তাই সে ওয়েট করছে। রোদসী বলে, তাড়াতাড়ি নিচে আসুন তো, খাবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। এই বলে রোদসী নিচে নেমে এসে শাড়ির আঁচল কোমরে গুজে বাঙালি রমণীর মতো খাবার সাজাতে থাকে। কাজ প্রায় শেষের দিকে আসলে কলিং বেল বেজে ওঠে। রোদসী এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখে সে দরজা খুলতে এগিয়ে যায়। কে এসেছে তা না দেখে দরজা খুলে দেয়। একটা 28 কি 29 বছর বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির বোধ হয় রোদসীকে আশা করেনি, তাও এভাবে দরজা খুলে দেবে। ছেলেটি বিব্রত হয়, চোখ নামিয়ে নেয়। রোদসী নিজের দিকে তাকিয়ে থতমত খায়। তারপর কোমর থেকে শাড়ির আঁচল বের করে তার ডান পাশের কাঁধে উঠিয়ে নেয়। এর মধ্যে শব্দ উপস্থিত হয়। ছেলেটিকে দেখে শব্দ এগিয়ে আসে এবং রোদসীকে বলে ভেতরে চলে যেতে। তারপর ছেলেটিকে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। রোদসী কিছুক্ষণ দনমন করে শব্দের কাছে যেয়ে খেতে আসতে জানায়। শব্দ মুখ তুলে রোদসীর দিকে তাকায়, তারপর বলে, আসছি। খেতে বসে রোদসী জানতে পারে ছেলেটি শব্দের কলিগ সাইফ, তিনিও কার্ডিওলজিস্ট। রোদসী কোনো আগ্রহ বোধ করল না, চুপচাপ খেয়ে নিজের রুমের দিকে চলে গেল। সাইফ এতক্ষণ রোদসীকে আর চোখে পর্যবেক্ষণ করছিল। রোদসী উঠে চলে গেলেই মুখ খুলে শব্দকে জিজ্ঞেস করে, মেয়েটাকে? শব্দ একটু হেসে পরিস্থিতি স্বাভাবিক করে বলে, মেয়েটা আমার বোন, রোদসী তাবাসসুম। কখনো শুনিনি তো তোমার বোন আছে। ও কখনো বাসায় আসেনি, তাহলে শুনবে কি করে? সাইফ আর কথা বাড়ালো না। রান্না কেমন ছিল ভাইয়া? শব্দ অবাক হয়ে রোদসীর দিকে তাকায়, তারপর শুধালো, যেমন করে বলছিস মনে হচ্ছে তুই রান্না করেছিস। রোদসী শব্দের এমন কথা শুনে মিটমিট করে হাসে, তারপর বলে, হ্যাঁ আমি রেঁধেছি। ভালো হয়েছে, তবে যদি কিছু হয়ে যেত। এখন অসুস্থ তুই, সুস্থ হোসনি। কথাটি প্রচন্ড গম্ভীর হয়ে ঠান্ডা কণ্ঠে বলল শব্দ রোদসীর দিকে তাকিয়ে। ওর এমন কথায় রোদসী মুখটা কাচুমাচু করে বলে, অনেকদিন হয় না রান্নাঘরে যাই না। আমি ভেবেছিলাম যদি রান্না ভুলে যাই, তা ভেবে রান্না করেছি। দেখো আমার কিচ্ছু হয়নি। এই বলেই হাত বাড়িয়ে দেখানোর ভঙ্গি করে রোদসী বোকাশোকা হাসলো। শব্দ চোখ ছোট ছোট করে রোদসীর দিকে চাইল। তা দেখে রোদসীর হাসি আরো চওড়া হলো। শব্দ রোদসীর এমন বোকা হাসি দেখে সশব্দে হেসে দিল, আর তা দেখে রোদসীও হেসে দিল। ঝা চকচকে সকাল।
কালকে রাতে ঠিকমতো ঘুম হয়নি রোদসীর, তাই শরীরটা ম্যাজ ম্যাজ করছে। কাল রাতে শব্দের সাথে রোদসীর তুমুল কথা কাটাকাটি হয়। শব্দ সেই থেকে রাগ করে রোদসীর সাথে কথা বলছে না। এই সমস্যার কারণ হলো শব্দ চায় রোদসী নতুন করে জীবন শুরু করুক, কিন্তু রোদসী সেটা চায় না। হয়তো মনে মনে এখন উচ্ছ্বাসকে ভালোবাসে। রোদসী উঠে কিচেনে যায় এবং তার জন্য কড়া করে 1 কাপ কফি বানায়। তা নিয়ে আবার রুমে যেয়ে বারান্দায় এসে বসে। কফি খেতে খেতে শব্দের সাথে পরিচয় হওয়া থেকে এ পর্যন্ত সব ঘটনা একবার মনে করে, চোখ বুজে তারপর হতাশ নিঃশ্বাস ত্যাগ করে। মানুষের জীবন কত অদ্ভুত, আমরাও তাদের সাথে কিভাবে যেন জড়িয়ে যাই। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাও এবং আমাদের সাথে থাকতে আর প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।